আমি এখন রান্না করছি। মানে সকালবেলা মানে একদম টাইম পাইনি, সকাল 10টায় ঘুম থেকে উঠেছি। মানে যেহেতু রাত্রে ঘুম হয় না, বারবার বাবুকে খাওয়াতে হয়, তো সকাল 10টায় ঘুম থেকে উঠেছি। উঠে কোনোরকম টিফিন খেয়েছি, খেজুর খেয়েছি, কয়েকটা ড্রাই ফ্রুট খেয়েছি, এগুলোই খাওয়া হয়েছে। সেরকম কিছু হয়নি, আর গ্যাস ছিল না বলে রান্নাও হয়নি। তারপরে সব কাজবাজ সেরে এখন বাবুকে আবার খাইয়ে এখন রান্না করতে এসেছি। তো আজকে পটল আলুর তরকারি করবো, আর ভাত হয়ে গেছে, এটাই করবো। আর কালকে ডাক্তারের কাছে গেছিলাম, খারাপ শরীরটা, তো এখন আর কিছু ভালো লাগছে না। কেন যে এরকম মানে বাবা মায়েরা শাস্তি পেত, বাচ্চা হয়ে সে শাস্তি পেলে না খুব খারাপ লাগে। আর কি করবো? তো এখন এই যে রান্না হচ্ছে, একটু আদা রসুনের পেস্ট দিয়ে অল্প তেল দিয়ে একটু এই পটল আলু তরকারি করবো। আর এই ডিম সেদ্ধটা সকালবেলা আমার জন্য করেছিলাম, কিন্তু আমি খাই, আমি একবারে তরকারিতে দিয়ে খাবো। আর দেখো আমার রান্নাঘরের অবস্থা, পুরো জল পড়ে, এখানে বাসন মাজলাম। কালকে রাতের বাসন কিচ্ছু মাজিনি, যেহেতু খেতে অনেক লেট হয়ে গেছিলো আমাদের। কালকে সারাদিনে রান্নাও করিনি, রাত্রিবেলা ও রান্না করেছিল, ডাল ভাত করেছিল, সেটাই খেয়েছি। খেয়ে আর কিছু বাসন মাজিনি, সব ওরকম ফেলে রেখে বাবুকে খাইয়ে দাইয়ে শুতে শুতে প্রায় 1টা বেজে গেছে। আবার 2:30টার সময় উঠে খাওয়ালাম। তো মধ্যরাতে 1-1.5 ঘন্টা বাদে বাদে ওকে ডাক্তার খাওয়াতে বলছে, তো আমি 1-1.5 ঘন্টা বাদে বাদে দিনে খাওয়ানো হতো, রাত্রিবেলা না অনেকটা গ্যাপ হয়ে যেত। তো কালকে আমি তার জন্য কোনো গ্যাপ করিনি, মাঝে ও মানে 1-1.5 ঘন্টা বাদে বাদে উঠে উঠে ওকে খাইয়েছি। আর মানে কি বলবো, আর ব্লগ করা মাথা থেকে হেঁটে যাচ্ছে। মানে আগে যেহেতু রোজ হতো, এখন না টাইম পাওয়া যাচ্ছে না। মন মেজাজ এত খারাপ, বলার মতন না, মানে প্রচুর খারাপ। তাও যে হাসছি, আমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো হাসতেও না, আমি হাসছি। হয়নি, ছুটকি আজকে স্কুল যায়নি, তাই না? আজকে শুক্রবার, আজকে স্কুল গেলি না। আর আমার সকালবেলা কাঁচা ধোয়া সব হয়ে গেছিলো, গ্যাস ছিল না বলে আমি এই কাজগুলো করে নিয়েছি। আর এই যে একজন খালি মুড অফ করে রয়েছে কালকের পর থেকে। একটা ডাক্তার সে এরকমভাবে বললো হঠাৎ করে, তা ডাক্তারের কথাই তো আমরা বিশ্বাসটা করবো, আমরা কার কথা বিশ্বাস করবো? সে কালকে রাতে সকাল থেকে জ্বর, সকালবেলা নিয়ে গেলাম হাওড়া হসপিটালে, ওখানে দেখানো হলো। ওখান থেকে বললো যে যদি বাড়াবাড়ি হয়, ভয়ের কোনো কারণে যদি বাড়াবাড়ি হয় রাতে নিয়ে আসবে। তো রাতের বেলা দেখছি, তখন 8টার সময় দেখছি ভালো জ্বর চলে এসছে। তখন কি করলাম, ওকে নিয়ে আমি আবার বললাম প্রাইভেট ডাক্তারকে একটা দেখাই, বাড়ির সামনে একটা ডক্টর আছে, ওখানে গিয়ে দেখাতে গেছি, তখন উনি আসেনি। আবার রাতে গেলাম 10টার সময় উনি এসছেন। কি হয়েছে বাবা? কাজে কাঁদতেও পাচ্ছে না, এত শক্তি কমে গেছে, ও কাঁদতেও পারছে না ঠিকঠাকভাবে। দেখেছ কিরকম কষ্ট পাচ্ছে বাচ্চাটা আমার। কি হয়েছে বাবা, কি হয়েছে? যেটা পাচ্ছে আমাকে দেখ, আমি নিয়ে নেব। আসলে অনেক বড় একটা সমস্যা হয়ে গেছিল, যেগুলো আমি আমার ডেলিভারির কিছু তোমাদের সাথে আমি শেয়ার করিনি। এবার ব্যাপারটা হচ্ছে কি, প্রবলেম যেটা হয়েছে সেটা একটা ভালো সিরিয়াস প্রবলেম। মানে আমরা তো বিশ্বাসই করতে পারছি না যে আমার বাচ্চার সাথে এরকম কিছু হচ্ছে, আমি জানতেই পারছি না। হঠাৎ দেখছি সাদা হয়ে যাচ্ছে পুরো। এবার ডাক্তার বলছে এত সাদা কি করে হয়ে গেল? তো বললো রক্ত শূন্যতা। যে এত ছোট বাচ্চা রক্ত শূন্যতা, মায়ের দুধ খাচ্ছে তারপরে রক্ত শূন্যতা কী করে? উনি তখন বললো যে দুধ সেইভাবে খেতে পারছে না, ওকে ভালোভাবে খাওয়ার চেষ্টা করো। ও টেনে খেতে যেটুকু পাচ্ছে, তারপরে হাঁপিয়ে যাচ্ছে, তারপর টেনে খেতে পারছে না। ওকে বাটিতে করে আলাদা করে ওই সেম দুধই খাওয়ানো হচ্ছে, তারপরেও ও সেইভাবে মানে নিতে পারছে না, খেতে পারছে কিছুটা খাওয়ার পরেই আর খেতে পারছে না, ফেলে দিচ্ছে, ও তুলে দিচ্ছে, ফেলে দিচ্ছে। এইবার চিন্তা করছে একটা জিনিস, উনি যে কথাটা বললো আমার মেন চিন্তা হচ্ছে ওটা হচ্ছে যে ওর সব থেকে যেটা বড় সমস্যা বলছে, ওর নাকি ব্রেন ড্যামেজ হয়ে গেছে। ব্রেন ড্যামেজ একটা বিশাল বড় একটা ভাইটাল ব্যাপার, যে ব্রেন ড্যামেজ কী করে হয় আমরা তো জানতেই পারিনি ব্যাপারটা। কালকে ওই ডাক্তার বললো, তারপরে বুঝতে পারলাম যে ব্রেন ড্যামেজ অ্যাকচুয়ালি যখন ওর প্রথম ব্যথাটা উঠেছিল সেই দিনকে, ওই যাই হোক ব্যথা হয়ে জল ভেঙে গেছে যেটা বলে, ওইটা যখন হয়েছে তখন তো মানে হসপিটালকে সাথে সাথে নিয়ে গেছে। বলেছিল আমাকে, কিন্তু সন্দীপদা বলেছে যে তোমাকে ভর্তি হতে, আমাকে বলেছে যে তুমি মানে যখন আমাকে, তখন সন্দীপদা ছিল না, যখন আমি লেবার রুমে ছিলাম, আমাকে চেক করে বললো তোমার এখনো দেরি আছে, তোমার ডেট উনি জিজ্ঞেস করেনি, বলছে আমার দেরি আছে।
তা আমি বললাম আমি তো তখন ঘাবড়ে গেছি লেবার রুমে গিয়ে, চিৎকার চেঁচামেচি, আর আমি তো প্রস্তুত ছিলাম না তাদের ডেলিভারির জন্য, যেহেতু আমার কাছে টাইম অনেক ছিল। তারপরে ডাক্তার বলছে যে কোথায় জল ভেঙেছে, এর নর্মাল ব্যাপার, তুমি কি ভর্তি হবে বেড রেস্ট, আর যদি তোমার মনে হয় ভর্তি হয়ে যেতে তো ভর্তি হয়ে যাও। তারপরে আমি বললাম তাহলে বাড়িতে বেড রেস্টেই থাকবো, কারণ আমি ভীষণ ঘাবড়ে গেছিলাম। তারপরে বাইরে বেরোনোর পর আমাকে সন্দীপদাও বলেছিল, ডাক্তারও বলেছিল যে ডাক্তার বলছে এখনও দেরি আছে। তো সন্দীপদা তখন বলছে যে ওর তো টাইম বেশি দিন নেই, 5 দিন, মানে 27 তারিখে 26 তারিখে গেছিলাম, আর ডেলিভারি ডেট ছিল 2 তারিখে। তা ডাক্তার শুনে বলছে আমার পেট দেখে বলছে মনে তো হচ্ছে এখনও দেরি আছে, তাহলে যখন টাইম নেই তাহলে তুমি ভর্তি হয়ে যাও। আমি বলছি তুমি তো আপনি বাড়িতে থাকলে যদি রেস্টে থাকি, বলছে তাহলে দেখো কি করবে, যদি সেরকম হয় তো চলে এসো ভর্তি হতে। তারপরে আমি বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে আসার পর সমানে জল ভেঙে যাচ্ছিল। তা আমি না তখনও বুঝতে পারিনি যে শুধু জল ভেঙে যাচ্ছিল না, ব্যথাটাও হচ্ছিল বিকেলের পর। ব্যথাটা অনেক হয়েছিল তোমাকে, তখনও তুমি যদি চলে যেতে তাও এই বিপদটা হয়তো হতো না। সারা রাত ব্যথা হয়েছে, সহ্য করেছি। ভোরবেলার দিকেই ও ডেলিভারি হয়ে গেছে, তখন আমাকে ডাক্তার বলছে, মানে আমাকে না ওকে বলেছিল যে আমার ওই সময় ভর্তি হয়ে যাওয়াটা দরকার ছিল। তো এবার আমারটা দেখো ওই সময়টা ভয় পেলে হবে না, ভয় পেয়ে তো বাচ্চাটা তো। আর আমি তো বুঝতে পারছিলাম না জলটা অরিজিনালি জল ভাঙছে নাকি, মানে ডাক্তার বলছে, কালকে যে ডাক্তার ছিল উনি বলছে যদি এরকম কিছু হতো তাহলে তখনই সিজার করে রাতেই বার করে দিত, তাহলে বাচ্চাটা সুস্থ থাকতো। আজকে প্রায় 27 দিন হয়ে গেল ওর বয়স, 27 দিন পরে ও কোথাও সুস্থ হওয়ার কথা, আরও অসুস্থ হয়ে যাচ্ছে দিনকে দিন। আমরা ডেলি ব্লগ এই কারণে দিতে পারছি না, সব সময় একটা চিন্তার মধ্যে রয়েছে যে কি করব, ও কেমন অবস্থায় রয়েছে, কি হচ্ছে না হচ্ছে, কি বলবো, কাকে কি বলবো, কিছু বুঝতেই পারছি না। মানে সবসময় একটা মুড অফ, রাতে ঘুম হচ্ছে না, সকালে সারাদিন কাজ 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 এই করেই কেটে যাচ্ছে, বুঝতেই পারছি না। মানে এতটাই ভয়েতে রয়েছে আমরা দুজনে যে কী করবো আমি তো বুঝতেই পারছি না। এখনও কীভাবে শুয়ে আছে দেখো। এবার ওকে আমি বলছি যে তুমি খাওয়া দাওয়াটা খুবই খারাপ অবস্থা। আমি তো হওয়ার পর ওকে আমাকে দেখায়নি, মানে মেন কথা ও কাঁদেনি হওয়ার পরে। তো ও তো হওয়ার সঙ্গে সঙ্গে ওকে এসএনসিউতে নিয়ে গেছিলো। 2 দিন বাদে আমি এসএনসিউতে গেলাম, তখন ওকে আমি দেখেছিলাম। তারপর থেকে আমি ওর সাথেই ভর্তি ছিলাম এসএনসিউতে। তারপর ওখান থেকে আস্তে 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 অক্সিজেন ছাড়াও থাকতে পারছিল না। 13 দিনের মাথায় গিয়ে ছুটি দিল, কারণ অক্সিজেন ছাড়াও থাকতে পারছিল, অক্সিজেন চলছিল না। তা আমি ভেবেছি হয়তো ঠিক আছে। এবার বাড়িতে আসার পর আমি খাওয়াচ্ছিলাম, বুকের দুধই খাচ্ছিল, কিন্তু টেনে খেতে পারতো না। টেনে খেতেও কিনা যাই না, আমি ঝিনুক বাটিতে করে খাওয়াতাম। তারপরে আমি আবার চেক আপে গেলাম 15 দিন বাদে, মানে এসএনসিউতেই গেলাম। তো ওখানে ওয়েট কম হয়ে গেছে, মানে যা ওয়েট ছিল তার থেকেও কম, 9 গ্রাম কমেছে, 9 গ্রাম। তো এবার ওটা তো টেনশন। উল্টে খাওয়া দাওয়া করছে, ওয়েট বাড়ার কথা। নিউবর্ন বেবি তো ওয়েট বাড়ে। 13 দিন পর, টোটাল 20 দিন পর, 21 দিন পরে গেল, তখন বলছে 9 গ্রাম কমে গেছে। কালকে গেল বলছে আরও 5 গ্রাম কমেছে। মানে এরকম যে ওয়েট যদি কমে যায় তাহলে তো আরও বিপদ বাড়বে। এটা কী যে করবো বুঝতে পারছি না। প্রাইভেটেই দেখাচ্ছি, উনি অনেকগুলো টেস্ট দিয়েছে, ওষুধ দিয়েছে, সব ওষুধ কালকে কিনেছি, সব ওষুধগুলো কিনেছি, সেগুলো খাওয়াতে বলেছে। ওকে এই ছোটো বাচ্চাকে আয়রন ওষুধ দিয়েছে, ভাবো, ওকে আয়রনের সব ড্রপ, মানে সবই ড্রপ দিয়েছে, লিকুইড ওষুধই দিয়েছে। তারপরে ওগুলো খাওয়াতে বলেছে। ওর হালকা ফিভার মতন এসেছিলো, হালকা বুকেতে মানে হালকা কফ জমেছিল, সেটার জন্য ওকে ওষুধ দিয়েছে, প্রায় 6 রকম ওষুধ দিয়েছে। আর হসপিটাল থেকে ভিটামিন ওষুধ দিয়েছে। এখন ওর 6 রকম 7 রকম ওষুধ চলছে। হ্যাঁ, মানে এই 27 দিনের বাচ্চা যে এইরকম বিপদ যে কী করে হলো। আর তার থেকে বড় কথা না, ও ডেলিভারি হওয়ার সময় অত উল্টোভাবে হয়েছে, মানে ও পেটের মধ্যে উল্টো ছিল। 7 মাসে যখন আলট্রাসাউন্ড করালাম তখন বলেছে ডাক্তার যে উল্টো আছে। তাই এবার তারপরে আবার 1 মাসের মাথায় আমি গেছি, 1-1.5 মাসের মাথায় আমি গেছি ডাক্তারের কাছে গিয়ে আমি বলছি যে আগের মাসে এরকম আলট্রাসাউন্ড করিয়েছিলাম, তো বাচ্চা উল্টো আছে বলেছে এরকম পজিশন হয়, পজিশনে এসে যাবে, মানে মাথা উপর দিকে, তার নিচের দিকে থাকার কথা, সেখানে মাথা উপর দিকে ছিল। তো তারপরে ডাক্তার আমাকে চেক আপ করে বললো যে না ঠিক আছে, এখন মানে বাচ্চার নিচের দিকেই আছে মাথা, নর্মাল পজিশনে চলে এসছে, আলট্রাসাউন্ড করাতে হবে না। তা আমি তবু একটু ভয় পাচ্ছিলাম। তো উনি বললো ঠিক আছে, সেরকম হলে 1 সপ্তাহ বাদে আসো, এসে আলট্রাসাউন্ড করিনি। তাই যাওয়ার আগে তো হয়ে গেল। তো যখন ডেলিভারি হয়, যে ডাক্তার ডেলিভারি করেছে সে আমাকে বলেছে যে ডাক্তার বাচ্চা উল্টো আছে, তা আপনি জানেন না? তা আমি বলেছি আমি জানি, কিন্তু আমি ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলেছে নর্মাল পজিশনে চলে এসছে এখন, মানে যেমন থাকার কথা তেমনই আছে, টেনশানে কিছু নেই, 1 সপ্তাহ বাদে একটা আলট্রাসাউন্ড করানোর কথা। তা তার আগে তো হয়ে গেছে। এবার আমি ভেবেছি নর্মাল পজিশনে চলে এসছে। এবার ডেলিভারি হওয়ার সময় ডাক্তার আমাকে
খুব বকাবকি, মানে আমাকে বেশি বকেনি, ওকে খুব বকেছে যে আপনি জানেন না যে বাচ্চা উল্টো আছে, আগের থেকে কেন ভর্তি করানি। এবার আমাদের দোষটা কোথায়? আমরা জানি যে বাচ্চা ঠিকঠাক পজিশনে চলে এসেছে, কারণ ও হওয়ার 1 সপ্তাহ 1.5 সপ্তাহ বাদেই আমি গেছিলাম যে বাচ্চা ঠিকঠাক পজিশনে আছে কিনা। তো ডাক্তার এমনি পেটে হাত দিয়ে, তো আমি ব্লগেও করেছি একটা, তো তখন ডাক্তার বললো ঠিক আছে নর্মাল পজিশনে চলে এসেছে। তো কি করে কি বুঝবো? এবার ওকে যে টেস্টগুলো দিয়েছে, সিবিসি দিয়েছে একটা, ওকে ওর ব্রেনের একটা টেস্ট দিয়েছে, ব্রেনের টেস্ট হবে সেটা একটা দিয়েছে, প্লাস আরও মানে কেএমসি করাতে বলেছে, ক্যাঙ্গারু মাদার কেয়ার, ওটা করাতে বলেছে। এখন ও সেগুলোকে যদি করায় ঠিক মতো তাহলে ওজনও বাড়বে, আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যেতে পারে। এখন ব্যাপার হচ্ছে মেন টেনশন যেটা সবথেকে মেন টেনশন হচ্ছে সেটা হচ্ছে বলছি ব্রেন ড্যামেজ, ওটা যাতে ভগবান করুক যাতে না হয়, হ্যাঁ, যাতে ওটা ঠিকঠাক হয়ে যায়। এখন ওটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার, ওটা যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে আর সেরকম আর বাকিগুলো তো হতেই থাকে, সব নর্মাল বাচ্চাদের মতনই হয়। বন্ধুরা, আমাদের এখন এখানে বিরিয়ানিটা রেডি হয়ে গেছে মোটামুটি। আমাদের তো রান্না তোমাদেরকে আর সেইভাবে দেখানোও হয় না, এখন বাবুকে নিয়ে ব্যস্ত থাকি বলে। এটা চিকেন কষা, নিচেটা বিরিয়ানি, ওটা দম দেওয়া হচ্ছে, এদিকে চিকেন কষার গ্রেভি, আর এটা হচ্ছে পোলাও আছে, আর এদিকে ওম পেঁয়াজটা কাটলো, পেঁয়াজটা কেটে ওটা দোকানে এর জন্য যাবে, খাওয়ার জন্য আর কি, বিরিয়ানির সাথে। আর এই ঘরের অবস্থাটা এখন গুদাম ঘরের মতন হয়ে গেছে, কীরকম লাগছে দেখতে সব। তো এখন 3টে বাজে 10 মিনিট বাকি, তো এখনো পর্যন্ত আমি স্নান করতে যেতে পারিনি। একে খাওয়ালাম, একবার খাওয়ালাম বমি করে দিল, ঢেকুর তুললাম, তারপরও শুয়েছি, বমি করে দিয়েছে, হয়তো ঢেকুরটা ভালোভাবে তোলা হয়নি। তারপরে আবার কিছু কাজবাজ সেরে আবার এখন খাওয়ালাম, দেখি কি হয়। এখনো ঢেকুর তোলেনি, ঢেকুর তোলার জন্য নিয়ে দিচ্ছি, তারপরে একে রেখে তারপরে এখন স্নানে যাবো, ঢেকুরটা তুলবো তারপরে যাবো স্নানে। তো এখন অনেক রাত হয়ে গেছে, আর মাঝখানে কোনো ক্লিপ নিতে পারিনি কারণ বাবুকে আজকে মানে খুব ঘন ঘন খাওয়াতে হচ্ছে, তো ওর দিকে ফোকাসটা বেশি। আর কেএমসিও করিয়েছি আজকে, অনেকক্ষণই করিয়েছি। তো আজকে কাজ থেকে মানে দোকান থেকে এসে আগে ওকে কোলে নিয়ে বসে পড়েছে। অনেক কাজ পড়ে আছে, এই জাস্ট এলাম, দোকানে সেলও ডাউন হয়ে গেছে, জাস্ট 9টার সময়, 9টা বাজে এখন 9:30 বাজে। এই 9টা মানে 15 মিনিট আগে দোকান থেকে এলাম, এসে হাত পা ধুয়ে ওপরে এলাম, দেখলাম ওকে সবলে খাইয়েছে, দাও একটু। আর আজকে আমি অনেকক্ষণ বসে বসে কেএমসি করাচ্ছিলাম বলে ও ওখানে বসে করাচ্ছি না, এইখানটায় বসে, কিন্তু এত মোড়ামুড়ি নড়াচড়া করে বাবা, তাও যতটা বেরিয়েছি করেছি। আর এই যে ছুটকি টিভি দেখছে। কোথায় দেখছি? টিভি কি অফ করেছে? আমি অফ করিনি, আমি সাউন্ড কমালাম তো টিভি, বন্ধ হয়ে গেল তো। কি জানি কেন। এইটা টিপ দিয়েছো নিশ্চয়? না, আমি উপরের মিউটর এটা টিপ দিয়েছি, দেখি দাঁড়িয়ে পড়লো। তো দেখি, যাবো এখন, অনেক কাজ আছে, বাসন টাসন মাজবো। আর গেছিলে ওর ওই যে আলট্রাসাউন্ড, মাথার আলট্রাসাউন্ড আর রক্ত পরীক্ষার জন্য গেছিলে? কত টাকা বললো? ওই ইউএসজি মাথার যেটা, ওটা হচ্ছে 1200 টাকা নেবে, আর যেটা কি সিবিসি যেটা দিয়েছে ওটা হচ্ছে 1000 টাকা নেবে। কি রয়েতে গেছিলে? হ্যাঁ, রয় ক্লিনিকে গেছিল। তো পুরো উঠছে।